স্বাগত চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন নিউজিল্যান্ড 24 এ। আপনাদের সাথে আছি আমি মনজুর আরিফিন। পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের দোরগোড়ায় বাংলাদেশ। রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের চুল্লিতে জ্বালানি হিসেবে বসানো হলো ইউরেনিয়াম। এখান থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ যোগ হতে পারে আগস্টে। দুর্ঘটনা এড়াতে থাকছে 5 স্তরের নিরাপত্তা। বাংলাদেশে নতুন দিগন্তের সূচনা হয়েছে উল্লেখ করে পাশে থাকার আশ্বাস দিয়েছে আন্তর্জাতিক পরমাণু সংস্থা। রূপপুর থেকে শামিমা সুলতানার রিপোর্ট। সময়ের চাকা ঘুরেছে প্রায় এক যুগ। এর মাঝে মহামারীর ছোবল, যুদ্ধের ধকল, কত কি এলো গেল, তবু থামেনি পথ চলা। রূপপুর নামে পরিচিত দেশের প্রথম ও একমাত্র পারমাণবিক সেই বিদ্যুৎ কেন্দ্রই এখন পরীক্ষামূলক উৎপাদনের দোরগোড়ায়। তৃতীয় প্রজন্মের VVER 1200 মডেলের এই কেন্দ্রে ত্রুটি বিচ্যুতি নিয়ন্ত্রণে কাজ করে স্বয়ংক্রিয় কোর ক্যাচার। 9 মাত্রার ভূমিকম্প বা 10-12 ফুটের জলোচ্ছ্বাসেও যা টিকে থাকতে সক্ষম। যথাযথ রক্ষণাবেক্ষণে চলবে 80 থেকে 90 বছর। রূপপুরের 2টি ইউনিটের এক একটির উৎপাদন ক্ষমতা 1200 মেগাওয়াট করে। এবারে প্রথম ইউনিটে বসছে জ্বালানি। এটার পারমাণবিক চুল্লি বা রিয়াক্টরে বিক্রিয়ার জন্য লাগবে 163টি ইউরেনিয়াম বান্ডেল। এক একটি বান্ডেলে থাকে 15টি করে ইউরেনিয়াম প্লেট ভর্তি রড। 2 বছর আগেই এরকম 168টি রডের বান্ডেল কিনেছে বাংলাদেশ, যার 5টি রাখা হবে মজুত হিসেবে। এই ইউরেনিয়াম বান্ডেল চুল্লিতে বসাতে 40 থেকে 45 দিন লেগে যাবে। তারপর ধীরে ধীরে নিউক্লিয়ার ফিশন বা বিক্রিয়া ঘটিয়ে করা হবে তাপ উৎপাদন। সেই তাপে পানি বাষ্পে পরিণত হয়ে ঘুরবে টারবাইন। এভাবেই মিলবে পারমাণবিক বিদ্যুৎ। ফুয়েল লোডিং শুরু হলে এটা 15 দিন লাগবে ফুয়েল লোডিংটা, আবার বাকি 15 দিন লাগবে টেস্টিংটা। সো অল টুগেদার অলমোস্ট 30 days। 30 দিন হওয়ার পরে প্রায় another 2 months লাগবে। তো 300 মেগাওয়াটস বিদ্যুৎ আমরা ন্যাশনাল গ্রিড দিতে পারবো বলে আমরা আশা করছি। ইউরেনিয়াম সরবরাহের পরেও শতাধিক পরীক্ষা নিরীক্ষা করতে হবে। শুরুতে অল্প অল্প করে বিদ্যুৎ উৎপাদনও করা হবে। ফুয়েল লোডিং হলে এখন নিউক্লিয়ার প্রক্রিয়া শুরু। আগে কিন্তু নন নিউক্লিয়ার প্রক্রিয়াগুলো শেষ করার ফলে কিন্তু লাইসেন্স দিছে যে ফুয়েল লোডিংয়ের জন্য। তো ফুয়েল লোডিংয়ের পর বিভিন্ন পরীক্ষামূলকভাবে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করবে এবং উৎপাদন করবে পরীক্ষা কিছু কিছু সক্ষমতা পাওয়ার। সব ঠিক থাকলে আগস্টের মধ্যে জাতীয় গ্রিডে যুক্ত হবে প্রায় 300 মেগাওয়াটের মতো বিদ্যুৎ। আর পূর্ণমাত্রায় উৎপাদনে যেতে অপেক্ষা করতে হবে আগামী বছর জানুয়ারি পর্যন্ত। শামিমা সুলতানা, চ্যানেল 24, রূপপুর, ঈশ্বরদী, পাবনা। জঙ্গিবাদ নিয়ে ভিন্ন ভিন্ন কথা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সালাউদ্দিন আহমদ। বলেছেন, দেশে জঙ্গি নেই, তবে চরমপন্থী কিছু সংগঠনের অস্তিত্ব আছে। আর জাহিদুর রহমানের মতে দেশে জঙ্গিবাদ ছিল, আছে। অভিযোগ করেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকার ন্যারেটিভ হিসেবে জঙ্গিবাদকে ব্যবহার করেছে। আর অন্তর্বর্তী সরকারের সময় কেউ কেউ জঙ্গিবাদকে অস্বীকারই করেন। সম্প্রতি দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার আশঙ্কায় পুলিশ সদর দপ্তরের সতর্কতামূলক নির্দেশনা জারির খবর চাওয়া হয় বিভিন্ন মাধ্যমে। এরপর ফের আলোচনায় জঙ্গিবাদ প্রসঙ্গ। রাজধানীতে কোস্টগার্ডের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো চিঠির বিষয়ে তিনি অবগত নন। দাবি করেন, দেশে জঙ্গি তৎপরতা নেই, আওয়ামী লীগ এই ইস্যুকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করত। কিছু এক্সট্রিমিস্ট গ্রুপ থাকে, পৃথিবীর সব দেশেই এরকম অ্যাক্টিভ থাকে। রেডিক্যাল কিছু ফোর্স থাকে, ফান্ডামেন্টাল কিছু পলিটিক্যাল পার্টি থাকে। এগুলো আমরা ইউজ টু, এগুলো থাকে। কিন্তু সেই বিষয়ে আপনি যে শব্দ উচ্চারণ করলেন, আমাদের দেশের বর্তমান কালচারে সেটা এখন আর নাই। আগে সেই শব্দটা উচ্চারিত হতো ফেসিবাদী আমলের সময়। তারা নিজস্ব রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য এগুলোকে হাতিয়ার হিসাবে তারা ব্যবহার করত। বর্তমানে বাংলাদেশে সেগুলোর এক্সিস্টেন্স নেই। এদিকে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলছেন, অবৈধভাবে ক্ষমতায় থাকতে আওয়ামী লীগ জঙ্গিবাদের বিষয়টিকে অতিরঞ্জিত করে ব্যবহার করেছে। আর অন্তর্বর্তী সরকারের সময় কেউ কেউ বলার চেষ্টা করেছেন দেশে জঙ্গি নেই। উপদেষ্টার মতে দুই অবস্থানই ভুল। দুটো এক্সট্রিম আলোচনা আছে। বাংলাদেশ জঙ্গিতে ভরে গেছে,
আরেকটা হচ্ছে বাংলাদেশে কোনো জঙ্গি নাই, দুটোই ভুল বলে আমরা মনে করি। বাংলাদেশে জঙ্গিবাদের এরকম এক্সট্রিমিজম, আমি এভাবে বলি, একটা প্রবণতা আছে, কিছু মানুষের সাথে জড়িত আছে, মাঝে মাঝে তারা আরও বেশি অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করে, সেটাকে আমরা কন্টেইন করতে চেষ্টা করব। তার মতে গণঅভ্যুত্থানের পর বিশেষ শরিয়াভিত্তিক রাষ্ট্র কায়েমের স্বপ্ন দেখেছিল কিছু মানুষ, তবে সেটি না হয়ে উদার গণতন্ত্রের পথে হাঁটা কারো কারো ভালো নাও লাগতে পারে। দেশের ভেতরে আছে এবং তাদেরকে পেট্রোনাইজ করার মতো মানুষ বাইরেও থাকতে পারে। এদিকে কারওয়ান বাজারে মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে র্যাবের দাবি, এই মুহূর্তে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা নেই। এরকম কোনো আশঙ্কা বা থ্রেট এই মুহূর্তে আমরা দেখছি না। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা। আপনারা জানেন সাম্প্রতিক সময়ে র্যাব 2 এর অভিযানে রাজধানীর মোহাম্মদ ইরান যুদ্ধ নিয়ে তেহরানের প্রভাব এখন মার্কিন প্রেসিডেন্ট সহ নীতি নির্ধারকদের টেবিলে খতিয়ে দেখছেন গুরুত্ব দিয়ে, এ তথ্য জানিয়েছে হোয়াইট হাউস। এদিকে সেন্ট পিটার্সবার্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। যুদ্ধ থামানো ও বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার প্রস্তাব দিয়েছে ইরান। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সাথে বৈঠকে প্রস্তাব নিয়ে আলোচনা করেছেন বলে জানিয়েছে হোয়াইট হাউস। প্রস্তাবটি নিয়ে আলোচনা হয়েছে। আমি প্রেসিডেন্ট বা তার জাতীয় নিরাপত্তা দলের আগে কিছু বলতে চাই না। শুধু এটুকু বলবো, ইরান নিয়ে প্রেসিডেন্টের রেড লাইন খুব পরিষ্কার। শুধু আমেরিকান জনগণের কাছেই নয়, ইরানের কাছেও তা স্পষ্ট করা হয়েছে। ইরানের প্রস্তাবে বলা হয়েছে হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে, তবে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা আপাতত স্থগিত রাখতে হবে। কিন্তু এই শর্তেই আপত্তি ওয়াশিংটনের। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সতর্ক করে বলেন, পারমাণবিক ইস্যু বাদ দিয়ে কোনো চুক্তি হলে তা বিশ্ব নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হবে। ইরানে বিলবোর্ড টাঙিয়ে দেখানো হচ্ছে কিভাবে তারা বিশ্বের প্রায় 25% জ্বালানি সরবরাহ জিম্মি করে রাখতে পারে। যদি একই শক্তির হাতে পারমাণবিক অস্ত্র চলে যায়, তাহলে পরিস্থিতি কতটা ভয়াবহ হতে পারে তা সহজেই কল্পনা করা যায়। এদিকে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠক করে কৌশলগত অংশীদারত্ব আরও জোরদারের কথা জানিয়েছেন। এমন উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী ইরানকে বড় ধরনের ছাড় দেওয়ার আহ্বান জানিয়েছেন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জিন-নোয়েল বাররোট বলেছেন, তেহরান যদি অবস্থান পরিবর্তন না করে তাহলে স্থায়ী সমাধান সম্ভব নয়। ঋতু সাহা, চ্যানেল 24। বর্ষা মৌসুম আসার আগেই জলাবদ্ধতার ভয়াবহতা দেখল বন্দরনগরী চট্টগ্রামের মানুষ। ভারী বর্ষণে কোমর থেকে বুক সমান পানিতে ডুবে যায় অনেক গুরুত্বপূর্ণ এলাকা, ফলে মানুষের দুর্ভোগের শেষ ছিল না। এজন্য তারা জলাবদ্ধতা প্রকল্পের কাজ শেষ না হওয়া এবং দুর্বল নিষ্কাশন ব্যবস্থাকেই দায়ী করেন। কোথাও কোমর সমান, কোথাও তারও বেশি পানিতে ভাসছে সড়ক, যেন বন্যা কবলিত কোনো এলাকা। মঙ্গলবার সকাল থেকে এভাবে ভয়াবহ জলজটে ডুবেছিল চট্টগ্রাম নগরীর ব্যস্ততম প্রবর্তক এলাকা, যার আশেপাশে মেডিকেল সহ অসংখ্য গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। কখনো হালকা, কখনো ভারী বৃষ্টিতে এমন জলাবদ্ধতায় চরম দুর্ভোগ নেমে আসে নগর জীবনে। তাতে অফিসসহ বিভিন্ন গন্তব্যে বের হওয়া মানুষের কষ্টের শেষ ছিল না। অনেকে আটকা পড়েন জলজটে। সবচেয়ে বেশি সমস্যায় পড়ে এসএসসি পরীক্ষার্থীরা। খুবই বাজে অবস্থা, খুব কষ্ট করে আমরা ওখান থেকে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা দাঁড়িয়ে থাকি, এখানে অনেক কষ্ট করে আসছি। আমরা এসএসসি পরীক্ষা হল গাড়ি হিসেবে ছিলাম, আমি বের হলাম, সে চকবাজার থেকে হেঁটে আসলাম। এখন কথা ছিল এবারের বর্ষায় 70 থেকে 80% জলজট মুক্ত হবে নগর, কিন্তু এখন মৌসুম শুরুর আগেই অসহনীয় জলাবদ্ধতায় ক্ষুব্ধ মানুষ। তাদের অভিযোগ, খাল নালাগুলোতে আবর্জনার জট থাকায় এই সংকট। জলাবদ্ধতা নিরসনে মেগা প্রকল্পের তেমন কোনো সুফল না পাওয়ায়ও ক্ষোভ জানান মানুষজন। ড্রেন বন্ধ হয়ে গেছে, সেজন্য পানি ওই কর্ণফুলীর সাথে সংযোগ পাচ্ছে না। বাসায় যেতে হবে, কেউ নাই, বাধ্য হয়ে আসছে। খুব রিস্কের উপর দিয়ে বাসায় যাচ্ছি। সরকার যাই পরিবর্তন হচ্ছে, কখনো আমাদের ভাগ্যটা পরিবর্তন হচ্ছে না। কষ্ট হয়ে গেছি চট্টগ্রাম শহরে বাস করে, কোথাও যাইতে পারতেছি না, যাওয়ার কোনো জায়গা নেই। এত পানির স্রোত, মানুষ পানি দিয়ে যে হাঁটবে সেটারও ব্যবস্থা নাই। এটা হলো মূল গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, সেটা হচ্ছে আপনার এটা বিভাগীয় একটা মেডিকেল। শুধু প্রবর্তক নয়, জলাবদ্ধতায় ডুবেছিল 16 শহর, মুরাদপুর, কাতালগঞ্জ ও আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা সহ বিভিন্ন এলাকা।
অনেক স্থানে পানি ঢুকে পড়ে আশপাশের ভবনে। সকাল থেকে এইসব এলাকা ঘুরে সমস্যা নিরসনে যথারীতি নিজেদের চেষ্টার কথা জানান সিটি মেয়র। আর্মি ইঞ্জিনিয়ারিং কোর্ট, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, পানি উন্নয়ন বোর্ড সহ প্রত্যেকটা সেবা প্রদানকারী সংস্থার সাথে গত 2 মাস ধরে আমরা 3-4টা মিটিং করেছি। 3-4 দিন আগে আমাদের লাস্ট মিটিং হয়েছে। ওনারা আমাদেরকে মেয়ের 15 তারিখের মধ্যে এই হিজরা খাল, জামাল খান খাল এবং মুরাদপুর বক্স কালভার্টের যে কাজটি চলছে সে কাজগুলো বুঝিয়ে দেওয়ার কথা। বন্দরনগরীতে সকাল 6টা থেকে বেলা 3টা পর্যন্ত বৃষ্টিপাত হয় 85 মিলিমিটার। এর মধ্যে শেষ 3 ঘন্টায় হয় 75 মিলিমিটার। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম। যেখানে আগে লবণাক্ততার কারণে ফসল ফলানো অসম্ভব ছিল, সেখানে এখন সোনালী ধানের হাসিতে ভরে উঠেছে মাঠ। এই সাফল্য বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত লবণ সহিষ্ণু ধানের জাত বিনা ধান 10-এর। গোপালগঞ্জের লবণাক্ত জমিতে দিন বদলের স্বপ্ন দেখাচ্ছে বিনা ধান 10। গোপালগঞ্জ কাশিয়ানীর কৃষক সাইদ শেখ আগে 3 বিঘা জমিতে হাইব্রিড সহ বিভিন্ন জাতের ধান চাষ করলেও মেলেনি কাঙ্ক্ষিত ফলন। তবে এবার বদলে গেছে সেই চিত্র। বিস্তীর্ণ জমিতে এখন কেবলই সোনালী ধানের হাসি। সাইফ শেখ বলছেন, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা উদ্ভাবিত বিনা ধান 10 চাষ করে এলো এই সফলতা। আগে পরে আমরা চাষি করছি, অনেক ধান মার খাইছি। আমরা এই বছরে বিনা ধান দেশে আমরা খুব উন্নতি হয়েছি, লাভবান হচ্ছি। ধানও বেশি দেখা যাচ্ছে, আবার উপি তো কম লাগে, ফলনও ভালো দেখতেছি। শুধু সাইফ শেখ নয়, সাফল্যের গল্প লিখেছেন এলাকার অন্য কৃষকরাও। বলছেন, খুবই কম সময়ে বেশি ফলন মিলে বিনা ধান 10-এ। রোগ প্রতিরোধী হওয়ায় কীটনাশক খরচও করতে হয় না তেমন। বিনা ধান 10 এই আমরা আগে এই জাত লাগাই নেই, এবারে প্রথম লাগাইছি এবং এডে নোনা সহনশীলতা, কোয়ালিটি ভালো, ওয়েট ভালো। এই জন্যই আপনাকে কাছ থেকে গোপীনাথপুর স্যারের কাছ থেকে বীজ এনে লাগাইছি, 3 বিঘা লাগাইছি, তাতে আমি খুব ভালো ধান পাইছি। কর্মকর্তা তারপর আমাকে দেখাইতেছে, আমরা আনি আমরা লাগাইছি, ফলন ভালো পাইছি। বিনা 10টা হচ্ছে লবণাক্ত সহিংসু জাত, মানে লবণের ভিতরেও তারা অধিক ফলন দিতে সক্ষম এই জাত। গবেষকরা বলছেন, বিঘা প্রতি প্রায় 40 মণ ফলন মিলে বিনা 10 জাতে। এছাড়া ধান থেকে বীজ সংগ্রহ করার সুবিধা থাকায় বীজ কিনে কৃষকদের প্রতারিত হওয়ার সম্ভাবনাও কম। স্বল্পমেয়াদী, লবণাক্ততা সহনশীল এবং এই লবণাক্ততা সহনশীল একটা জাত। এটা 8 থেকে 10 ডিএস পর্যন্ত লবণাক্ততা সহ্য করতে পারে। এই লবণাক্ততা সহ্য করার মানে একেবারে সেই চারা অবস্থা থেকে ফলন আসা পর্যন্ত। লবণাক্ত হওয়ায় গোপালগঞ্জের বেশিরভাগ এলাকায় অনাবাদি থাকে। কৃষি জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিতে উদ্ভাবন করা হয়েছে বিনা 10 জাত। কৃষক পর্যায়ে ছড়িয়ে দিতে কাজ করছে কৃষি বিভাগ। আমাদের মধুমতি নদীর পানিতে দিন দিন লবণের পরিমাণ বাড়ছে, আর এ কারণেই স্বাভাবিকভাবেই যেহেতু পাশেই এই জায়গাটি, তো এখানে স্বাভাবিকভাবেই লবণের পরিমাণ মাটিতে বাড়তে পারে, সেই জন্যই এই জাতটা এই অঞ্চলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা আসলে চাচ্ছিলাম যে এমন একটা লবণ সহিষ্ণু জাত যদি আমরা কৃষকদের দিতে পারি, তাহলে হয়তো কৃষকদের ফলনটা যেন বৃদ্ধি পায়। তো ইতিমধ্যে আমরা আমাদের পরমাণু গবেষণা ইনস্টিটিউট বিনা কাছ থেকে বিনা ধান 10 ধানটা আমরা পেয়েছি। গোপালগঞ্জে বিনা ধান 10-এর এই সাফল্য দক্ষিণাঞ্চলের অন্যান্য লবণাক্ত জেলাগুলোর জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত। সরকারি পৃষ্ঠপোষকতা ও বীজের সরবরাহ নিশ্চিত করলে দেশের লবণাক্ত পতিত জমিগুলো হয়ে উঠবে আগামীর শস্য ভাণ্ডার। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। ভোলায় হয়ে গেল ব্যতিক্রমী এক চাকরি মেলা, যেখানে নারীর সম্ভাবনা পেয়েছে বাস্তবতার ছোঁয়া। উদ্যোক্তা আর চাকরি প্রত্যাশীদের সরব উপস্থিতিতে দিনব্যাপী এই আয়োজন হয়ে ওঠে কর্মসংস্থানের এক অনন্য প্ল্যাটফর্ম। এ যেন স্বপ্ন আর দক্ষতার মিলন মেলা। বিস্তারিত HM জাকিরের পাঠানো প্রতিবেদনে। ভোলার বাংলা বাজারের ফাতেমা খানম ডিগ্রি কলেজ অডিটোরিয়াম যেন একদিনের জন্য হয়ে ওঠে নারী সম্ভাবনার মঞ্চ। ইউনিসেফের সহযোগিতায় এই চাকরি মেলা রূপ নেয় উদ্যোক্তা, প্রশিক্ষণার্থী আর চাকরি প্রত্যাশীদের এক মিলন মেলায়। কেউ এসেছেন স্বপ্ন নিয়ে, কেউ দক্ষতা নিয়ে, আর কেউ বা শুধু সুযোগের আশায়। 287 জন চাকরি প্রত্যাশীর ভিড় থেকে মেধা আর যোগ্যতার আলোয় 117 জনের জীবনে জ্বলে ওঠে নতুন পথের প্রদীপ, আর 9 জন নারী উদ্যোক্তা পান এগিয়ে যাওয়ার পুঁজি।
যদি আমার জব হয় তাহলে আমি নিজে স্বাবলম্বী হব এবং ফ্যামিলিকে স্বাবলম্বী করার জন্য চেষ্টা করব। আমার এই ভোলাতে কাজ করে আমার সাথে 32 জন মেয়ে কাজ করে। এখন মানে প্রোডাক্ট অর্ডার করা প্রোডাক্ট আমরা সময় মতো তৈরি করে দিতে পারি না। এই জন্য আর কি এই জব ফেয়ারে আসা, যে এখান থেকে আমি কিছু মেয়ে নিব, নিয়ে তারা মান্থলি ইনকাম একটা বেতন পাবে। শুধু চাকরি নয়, মেলায় ছিল সৃষ্টির রঙিন গল্প। 14টি স্টলে সাজানো নারীদের হাতের তৈরি নানা পণ্য, হস্তশিল্প, পোশাক, সৃজনশীলতার ছোঁয়া। দর্শনার্থীদের ভিড়ে যেন প্রতিটি স্টলই বলছিল এক একটি সংগ্রামের গল্প। মাশরুমে দিয়ে বিভিন্ন ধরনের খাবার তৈরি করে বিক্রি করি, মাশরুমে আচার বিক্রি করি। এইসব খাবারগুলো আমি অনলাইন এবং অফলাইন দুটোতেই বিক্রি করি। আমি চাই যে আমার এই প্রোডাক্টগুলা, হোমমেড কাজগুলা সব পুরো বাংলাদেশে ছড়িয়ে যাক সবার কাছে, সবাই অনলাইনে অর্ডার দিক, ঠিক আছে। আর চাই বাংলাদেশের পাশাপাশি বাহিরের কান্ট্রিতেও আমার প্রোডাক্টগুলো ছড়িয়ে পড়ুক। এই মেলায় কেউ খুঁজে পেয়েছেন কাজ, কেউ পেয়েছেন আত্মবিশ্বাস, আর কেউ স্বপ্ন দেখছেন একদিন নিজেই হবেন একজন উদ্যোক্তা। নারীরা যেন একটা দক্ষতা ট্রেনিং গ্রহণ করে তারা এই বিভিন্ন ইন্ডাস্ট্রি, আমরা ঢাকা, কিশোরগঞ্জ, গাজীপুর, সারা দেশের বিভিন্ন ইন্ডাস্ট্রিকে নিয়ে এসেছি। তাদের সাথে একটা লিঙ্ক আপ হবে এবং তাদের জব, তারা শুধু ভোলাতে না, তারা দেশের বিভিন্ন প্রান্তে চাকরি করবে। Koika is very happy to support them. So this job fair will be a very good opportunity to connect the business people and the adolescent store. অতিরিক্ত জেলা প্রশাসক জানান, নারী এগোলে এগোই সমাজও। এই উদ্যোগ শুধু একটি মেলা নয়, বরং একটি বার্তা। এটা আমাদের সমাজের যে ধরনের প্রবলেমগুলো আছে, বিশেষ করে যে আর্লি ম্যারেজ সহ আরও যে প্রবলেমগুলো আছে, সেগুলোকে কমব্যাট করতে এই ধরনের জব ফেয়ার খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি। স্বপ্নের এই মেলায় পথ চলার নতুন অধ্যায় লিখছেন নারীরা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন নিউজিল্যান্ড 24-এ এই ছিল আজকের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।